আমরা যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারি, কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আজকের অনুষ্ঠানটি অন্যরকম বা বিশেষ হয়েছে যার জন্য তার নাম বা তাকে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, সুতরাং আপনারা সবাই তাকে চেনেন, তার জন্য আর অন্য কোনো বিষয় দেওয়ার দরকার নাই। সাকিব আল হাসানকে স্বাগত জানাচ্ছি জার্মানি বনশন থেকে। সাকিব, আপনাকে স্বাগত জানাই। সাকিব এই মুহূর্তে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার যে এই সময়টা, যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না, এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন, যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সবকিছু মিলিয়ে? সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট, টাফ। এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না, আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না। হ্যাঁ, যদিও এখন কোনো খেলাই হচ্ছে না, আনসার্টেনটিতে আছে কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না। বাট যখনই হবে তারপরেও তো আমি জানি না যে আমি আসলে, আমার টাইম তো আছে আরো প্রায় 6 মাস, 5.5 মাস, 6 মাসের মতো। আমার তো অতদিন বাকি আছে। সো যদি নেক্সট 1 মাস পরে খেলা শুরু হয়ে যায়, সো আমি আরো 4 মাস, 5 মাস, 6 মাস পরে খেলবো। তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয়। বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স, শেখার অনেক কিছু আছে। আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি, যেটা আসলে নেওয়া উচিত না। আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি। আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল 2016 সালে, তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, সেটি একটি অন্য কারণে, এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন, খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে। স্বাভাবিক, একটা জন্য মাঠে আসলে থাকাটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট। মানে মাঠে না যাওয়াটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। ধরেন আমি খেলছি, কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না, আমি যে খেলছি এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না, স্বাভাবিকভাবে অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে। সাকিব, আপনার কাছে আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলি। আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন, খেলোয়াড়রা আপনাদের পাশে ছিলেন, এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন। সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে, তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল, সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা, বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা, আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা মানা হয়েছে? আসলে আমি শিওর যে প্লেয়াররা সবাই সবার সাথে তো ডিসকাস করেই, বাট আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক যে বা চাওয়া পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে। দুই একটা হয়তো যেটা হয়নি, যেটা হতে আসলে সময়ও লাগবে, তো ওইটার জন্য আসলে ওয়েট করতে হবে। আর বাকি বেশিরভাগই চাওয়া পাওয়া তো আমার মনে হয় যে ফুলফিলই হয়ে গিয়েছে। এই কারণে প্লেয়াররাও সবাই খুশি। তারা এখন চায় যত বেশি খেলা হোক এবং মাঠে থাকতে। সবকিছু এলোমেলো করে দিয়েছে, বাট আমি হোপফুল যে তাড়াতাড়ি এই সিচুয়েশন বাংলাদেশ এবং পুরো পৃথিবীতেই ঠিক হবে এবং সবাই মাঠে ফিরতে পারবে। বেশি যারা বলেছেন যে তারা দেখতে চান না, তাদের কারণ হচ্ছে তারা আসলে ক্যাপ্টেন না, আপনাকে মানে প্লেয়ার হিসাবে তারা এত বেশি মিস করেন, মানে এটা কোনো নেগেটিভ জায়গা থেকে না। তারা মনে করেন যে আপনি আবার ফিরে আসলে আপনাকে বাংলাদেশ দলের দায়িত্বটা আপনি নিতেই পারেন, কিন্তু নেওয়ার পরে প্লেয়ার সাকিব আল হাসানকে তারা বেশি দেখতে চান। আমি দুই একটি যদি মতামত পড়ি তাহলে সেখানে আপনি দেখবেন যে মোহাম্মদ আলামিন উনি বলছেন সাকিব খেলায় ফেরা পরপরে অধিনায়কত্বের দায়িত্ব দিলে সাকিবের ভিতরে অনেক বেশি ভালো পারফর্ম করার জোরটা থাকবে না, তাছাড়া বর্তমানে যার আছে তাদেরকেও সময় দিতে হবে নিজেদের প্রমাণ করতে। কিন্তু মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলছেন ক্যাপ্টেন হয়ে সাকিব ভালো পারফর্ম করছে, এক্সট্রা চাপ নেওয়ার ক্ষমতা ওর মধ্যে সবসময় আছে, তবে না কেন, এরকম ভাবেই কথাগুলি আসছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এরকম আরো মতামত আছে, আমি লম্বা সময় ধরে পড়ে যেতে পারি, কিন্তু আপনার মতামত। সবার আগে তো আমি খেলায় ফিরতে চাই। জি। তো 5.5 মাস পরে যখন খেলায় ফিরবো, আগে খেলায় ফিরি, বাকি সব ডিসিশন আসলে তারপরে। তার আগে আসলে অন্য কোনো ডিসিশন নাই। এখন সবার আগে হচ্ছে যে কিভাবে সময়টা তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি শেষ হবে, কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি, সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সব থেকে বড় মানে নিজের প্রতি নিজের একটা এক্সপেকটেশন, যে যেখান থেকে আমি শেষ করেছি ওইখান থেকে যেন আমি শুরু করতে পারি। তো আমার কাছে চ্যালেঞ্জ ওই একটাই, আমার কাছে বাকি আর কোনো চ্যালেঞ্জ নেই। কোনো অ্যাডিশনাল চ্যালেঞ্জ কি আসবে না এটা আসলে পরের বিষয়, কিংবা আমি চিন্তা করবো কি করবো না সেটাও পরের বিষয়। ফার্স্ট টার্গেট হচ্ছে যেখানে শেষ করেছিলাম, মানে শেষ হয়েছিল সেখান থেকে যেন শুরু করতে পারি।
সাকিব, আপনাকে দেখে আমার চোখের দেখা যেরকম মনে হচ্ছে আপনি কি একটু ওজন কমিয়েছেন, বা আমরা যদি প্রশ্নটা অন্যভাবে করি যে আপনি ফিটনেস ধরে রাখার জন্য কি কি করছেন সেটা নিয়েও দর্শকদের অনেক আগ্রহ আছে। মানে ইউ লুক ভেরি ফিট, অ্যাজাইল, এবং মনে হচ্ছে যে আপনি বয়সও অনেকখানি কমেছে, আপনার চুল টুল বড় হওয়ার কারণে একটা হইতে পারে। ওয়ার্ল্ড কাপের পর থেকেই তো ওয়েটটা অনেক কন্ট্রোলের ভেতরে ছিল। বাসার ভেতরে থাকি, বাসার ভেতরে যেহেতু থাকা হয় স্বাভাবিকভাবেই বয়সটা একটু কম লাগতে পারে, আর চুল টুল বড় হয়ে গিয়েছে, তো এটা আর একটা রিজন। বিশ্বকাপ আপনার, আমরা জানি বিশ্বকাপে আপনার যে পারফরমেন্স, মানে এটা যে কোনো খেলোয়াড়ের জন্য এটা একটা ড্রিম পারফরমেন্স ক্রিকেট বা বেশি একটা তো আসলে আমি দূরের চিন্তা কখনোই করতে চাই না, বাট হ্যাঁ। যদি বলি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, এভাবে চিন্তা করলে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপই তো। হ্যাঁ, তো সেখানে একটু তো অবশ্যই একটা ব্যাকআপ মাইন্ড একটা চিন্তা থাকে, যদি সুযোগ আসে খেলতে পারি, ফিটনেস থাকে, পারফরমেন্স থাকে। আমার মনে হয় যে আমাদের খুব ভালো করার সুযোগ আছে। আমি খুব মনে প্রাণে আসলে বিশ্বাস করেছিলাম যে এবারও আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা খুব কাছাকাছিও ছিলাম, হয়তো ছোটখাটো দুই একটা কারণে আমরা আমাদের পুরো পোটেনশিয়াল অনুযায়ী আসলে খেলতে পারিনি, বাট আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারবো, এবং আমরা যে ধরনের টার্গেট নিয়ে যাব সেই টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয়। এবং যেহেতু এশিয়াতে খেলা, সাবকন্টিনেন্টে খেলা, মানে আমাদেরকে অন্য টিমদের আসলে ভয় করা উচিত হবে বলে মনে করি ওই সময়টাতে। এখন যেভাবে আমাদের ক্রিকেটের অবস্থা আছে বা রিবিল্ডিং একটা সিচুয়েশনে আছে, হয়তো এর ভেতরে খুব ভালো একটা পর্যায়ে চলে আসতো বলে আমি বিশ্বাস করি টিম। হয়তো এটা কিছুদিন সময় লাগবে, বাট ওয়ার্ল্ড কাপের আগে আমার কাছে মনে হয় আমরা খুব ব্যালেন্স ভালো একটা দল নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারবো। বলি যে এরকম জনশ্রুতি চালু আছে যে আপনিও 2019 সালে 18 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কম্পিট করতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে। মানে একরকম আমরা এরকম শুনেছি যে সাকিবও আসলে এমপি নির্বাচন করবেন বা এমপি হবেন, এমনকি আমরা এতদূর পর্যন্ত শুনতে পেয়েছিলাম যে সাকিব আসলে আরো বড় কিছু পেতে যাচ্ছেন। ঘটনাটা কি ঠিক? আপনি কি আসলে এমপি হতে চেয়েছিলেন 2018 সালে? আসলে কিছু জিনিস আসলে এটা খুব গোপনীয় সিচুয়েশনে থাকাই ভালো, খুব গোপনীয়তার সাথে থাকা ভালো। এই একটা জিনিস আছে যেটা আসলে কখনো প্রকাশ পাওয়াই উচিত না। না, এটা ডিক্লাসিফাইড হওয়ার সময় আসে নাই? ডিক্লাসিফাইড হওয়ার সময় মানে আমার ধারণা যদি আমি কোনোদিন পলিটিক্সে আসিও সেটাও আসবে না, আর কোনোদিন না আসিও সেটাও আসবে না। তো এটা এমন একটা সিক্রেট, এবং ইন্টারেস্টিং। আমি চাই এটা কেউ কখনো জানে। এই যে আমার আমি শিওর আমার কৌতূহল বাড়লো এবং আমাদের দর্শকদের কৌতূহল অনেক বাড়লো। যাক, কৌতূহলটা তো আপনি জায়গার মানে মানুষের কৌতূহল জায়গার মতোই জায়গা, এবং যে সাবজেক্টটা নিয়ে আপনি বলছেন এখানে অনেকেরই কৌতূহল থাকা খুবই স্বাভাবিক। আমি যদি আমার জায়গায় না থাকতাম আমারও কৌতূহল থাকতো, এটাই স্বাভাবিক। বাট এই যে দুই একটা কৌতূহল মানুষের মনে আসলে থাকার দরকার, সব কৌতূহল যদি আপনি প্রকাশ করে দেন আসলে মানুষেরা তখন আমাকে নিয়ে আগ্রহ থাকবে না।